নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে ইদানিং বেশ চর্চা হচ্ছে। দ্য শ্যাম শর্মা শোয়ের একটা অত্যন্ত চাঞ্চল্যকর প্রেজেন্টেশন আমরা আজ ব্যবচ্ছেদ করে দেখব। মূলত পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের কথিত পতনের যে ন্যারেটিভ তারা তুলে ধরেছেন সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। এই উৎস থেকে বেশ কিছু জোরালো দাবি আর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই তারা ঠিক কি যুক্তি সেখানে দাঁড় করিয়েছেন। শুরুতেই এই প্রেজেন্টেশনের ইন্টেন্সিটি বা তীব্রতাটা একটু খেয়াল করুন। সোর্স ম্যাটেরিয়ালের যিনি উপস্থাপক তিনি বাংলার বর্তমান রাজনৈতিক পরিবর্তনের উদযাপনকে তুলনা করেছেন একেবারে ১৯৭১ সালের একটা ঐতিহাসিক ঘটনার সাথে। তিনি দাবি করছেন টিএমসির সাম্প্রতিক যে নির্বাচনী ধাক্কা সেটা নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস নাকি ১৯৭১ সালে ঢাকায় ভারতীয় সেনাবাহিনীর প্রবেশের সময়ের সেই বিপুল আনন্দ উল্লাসের মতোই। বুঝতে পারছেন তো কতটা জোরালোভাবে বিষয়টা শুরু করা হয়েছে। এই পুরো প্রেজেন্টেশনে আসলে প্রচুর দাবি দেওয়া রয়েছে, তাই বিষয়গুলো লজিক্যালি বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে ৫টা মূল ভাগে ভাগ করে নিয়েছি। ১. প্রেক্ষাপট ও ঐতিহাসিক বৈপরীত্য। ২. রাজনৈতিক সহিংসতার ঐতিহ্য। ৩. নিরাপত্তা ও জনসংখ্যার দাবি। ৪. অর্থনৈতিক পতন ও দুর্নীতি এবং সবশেষে তাদের প্রস্তাবিত ভবিষ্যতের পথ। তো চলুন আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক, প্রেক্ষাপট এবং ঐতিহাসিক বৈপরীত্য। উৎসটি কিন্তু বাংলার অতীত আর বর্তমানের মধ্যে একটা বিশাল কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করেছে। একদিকে তারা দেখাচ্ছে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহামানবদের সেই আধ্যাত্মিক নবজাগরণ আর বিপ্লবের বাংলা, আর অন্যদিকে তাদের মতে আজকের বাস্তবতা হল শুধুই প্রাতিষ্ঠানিক রাজনৈতিক সহিংসতা, দাদাগিরি আর সিন্ডিকেট রাজ। তাদের মূল দাবিটাই হল অতীত আর বর্তমানের এই আকাশ পাতাল তফাতটাই কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের সবচেয়ে বড় কারণ। এরপর আমরা আসছি দ্বিতীয় পয়েন্টে, রাজনৈতিক সহিংসতার ঐতিহ্য। এখানে উপস্থাপক খুব ইন্টারেস্টিং একটা টাইমলাইন তুলে ধরেছেন। তার যুক্তি হল এই যে রাজনৈতিক সহিংসতার কথা বলা হচ্ছে এটা কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি। তিনি দেখাচ্ছেন ৭০-এর দশকে সিপিআইএম প্রথম হারমাদ বাহিনী তৈরি করে এই ট্রেন্ডটা শুরু করেছিল। এরপর ২০১১ সালে যখন পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো তখন এই কালচারটা বন্ধ করার বদলে তারা নাকি ভৈরব বাহিনী তৈরি করে এই সন্ত্রাসের ঐতিহ্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর সোর্সের দাবি অনুযায়ী এর সবচেয়ে চরম রূপ আমরা দেখেছি ২০১৮ সালের পঞ্চায়েত আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে এই সংখ্যাটার দিকে একটু নজর দিন, ১৫,০০০-এরও বেশি। সোর্স দাবি করছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক পরপর শুধুমাত্র বিরোধী দলকে ভোট দেওয়ার অপরাধে ১৫,০০০-এরও বেশি নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। এই বিপুল সংখ্যাটা কিন্তু যে কোনো গণতান্ত্রিক কাঠামোর জন্য সত্যিই একটা মারাত্মক অ্যালার্মিং ব্যাপার। অন্তত মূল প্রেজেন্টেশনটি এমনটাই দাবি করছে। এবার চলুন ৩ নম্বর পয়েন্টে যাওয়া যাক, নিরাপত্তা এবং জনসংখ্যার দাবি। এই অংশটা বেশ স্পর্শকাতর। এখানে নারী নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করে বেশ কিছু হাই প্রোফাইল ঘটনার একটা লিস্ট তুলে ধরা হয়েছে। ২০২২ সালের নদিয়া, ২০২৪-এর ফেব্রুয়ারিতে সন্দেশখালী আর একদম সাম্প্রতিক আরজি কর হাসপাতালের ঘটনা। উপস্থাপকের দাবি এই প্রতিটা ক্ষেত্রেই নাকি প্রশাসনের চরম উদাসীনতা দেখা গেছে। তার অভিযোগ প্রশাসন নাকি প্রমাণ লোপাট করতে দেওয়া বা অভিযুক্তদের আড়াল করার মতো কাজগুলোই বারবার করে এসেছে। আর এই দাবির সপক্ষে তারা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির একটা ডেটা রেফার করেছে। সেখানে দেখা যাচ্ছে ২০২৩ সালে পশ্চিমবঙ্গে নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কনভিকশন রেট অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়ার হার কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৩.৭%। বুঝতেই পারছেন গোটা দেশের মধ্যে এটা দ্বিতীয় সর্বনিম্ন। সোর্সের মতে নারী নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা চরম হতাশাজনক ছবি। নারী নিরাপত্তার পাশাপাশি সোর্সের আর একটা বড় ফোকাস হল অবৈধ অনুপ্রবেশ। তাদের দাবি হল স্রেফ ভোট ব্যাংক সুরক্ষিত করার একটা সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল হিসাবে বাংলাদেশ থেকে বেআইনিভাবে লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে। এর ফলে যে শুধু বাংলার ডেমোগ্রাফি বা জনসংখ্যার অনুপাতে পরিবর্তন আসছে তা নয়, বরং পূর্ব বিহারের মতো সীমান্তবর্তী এলাকাগুলোতেও নাকি এর ব্যাপক প্রভাব পড়ছে। এমনকি এই প্রেজেন্টেশনে এমনটাও দাবি করা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিবাসনের কারণে বাংলায় মুসলিম জনসংখ্যা নাকি ইতিমধ্যেই ৩০% ছাড়িয়ে গেছে। এরপর আমরা চলে আসছি ৪ নম্বর পয়েন্টে, যেটা মূলত অর্থনীতির উপর ফোকাস করছে, অর্থনৈতিক পতন এবং দুর্নীতি। এই প্রেজেন্টেশনের মতে রাজ্যের অর্থনীতির এই বেহাল দশার জন্য মূলত দায়ী হল তথাকথিত সিন্ডিকেট রাজ। বিষয়টা ঠিক কি? তারা এটাকে ব্যাখ্যা করেছে একটা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির চক্র হিসেবে।
দাবি করা হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই চক্রগুলো কনস্ট্রাকশনের মালপত্র, জমি কেনাবেচা, এমনকি স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রজেক্ট থেকে নিয়ম করে কাটমানি বা কমিশন আদায় করে। আর এভাবেই তারা পুরো অর্থনীতিটাকে নাকি একেবারে শ্বাসরুদ্ধ করে রেখেছে। এখানে একটা চমকে দেওয়ার মতো পরিসংখ্যান দেওয়া হয়েছে। বলা হচ্ছে ভারতের স্বাধীনতার সময় দেশের মোট শিল্প উৎপাদনের ৩০% আসত এই বাংলা থেকে। আর আজ সেই ৩০% কমতে কমতে এসে ঠেকেছে মাত্র ৩.৫%। পতনটা কতটা ভয়াবহ সেটা এই সংখ্যাটা দেখলেই বেশ আন্দাজ করা যায়। শিল্পক্ষেত্রে এই যে বিশাল পতন, সেটার সপক্ষে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। সবচেয়ে বড় উদাহরণ হিসেবে বলা হয়েছে ২০০৬ সালে টাটা মোটরসের বাংলা ছেড়ে গুজরাটে চলে যাওয়ার ঘটনাটি। আরও দাবি করা হয়েছে ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে নাকি প্রায় ৭,০০০ কোম্পানি রাজ্য থেকে তাদের রেজিস্টার্ড অফিস গুটিয়ে নিয়েছে। ভাবা যায়, শুধু ১৯৯৯ থেকে ২০২৪-এর মধ্যেই নাকি গড়ে প্রতি বছর ৪৪৫টা কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে। আর জিডিপিতে রাজ্যের অবদানও সেই ৬০-এর দশকের ১১% থেকে নেমে এখন মাত্র ৫% এসে দাঁড়িয়েছে। আর এই গ্রাফটা দেখলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। সোর্সের ডেটা অনুযায়ী ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গ ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বা সরাসরি বিদেশি বিনিয়োগ টানতে পেরেছে মাত্র $৬৬৩ মিলিয়ন। অন্যদিকে ওই একই সময়ে মহারাষ্ট্রে বিনিয়োগ এসছে $২৬,০০০ মিলিয়ন, মানে বাংলার তুলনায় প্রায় ৪০ গুণ বেশি। এই বিশাল ফারাকটা সত্যি চোখে পড়ার মতো। এবার আমরা পৌঁছে গেছি আমাদের আলোচনার শেষ পর্বে। ৫ নম্বর পয়েন্ট, প্রস্তাবিত ভবিষ্যৎ পথ। এতক্ষণ তো অনেক অভিযোগ আর সমস্যার কথা শুনলাম, এবার সমাধান কি? ভিডিওটির মূল দাবি হল, শুধু শাসক দল বা নেতা পাল্টে দিলে কিন্তু জাদুমন্ত্রের মতো কিছু পাল্টে যাবে না। তাদের মতে আসল কাজ হল রাজনৈতিক সহিংসতা। এই ব্যক্তিগত বাহিনী আর কাটমানি আদায়ের যে পুরো সিস্টেম বা পরিকাঠামোটা তৈরি হয়েছে, সেটাকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলা। এর পাশাপাশি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে কলকাতা থেকে শুরু করে গোটা পূর্ব ভারতে একটা অর্থনৈতিক রেনেসা বা পুনরুজ্জীবন ঘটানো সম্ভব হয়। এই দাবিটাকে আরও স্ট্রং করার জন্য উপস্থাপক এখানে অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের একটা বিখ্যাত উক্তি তুলে ধরেছেন। সঞ্জীব সান্যাল বলছেন, ভারতের পূর্বাঞ্চলের মূল চাবিকাঠি হল কলকাতাকে পুনরুজ্জীবিত করা। কারণ সমগ্র পূর্ব ভারতের অর্থনৈতিক বিকাশের জন্য একটা হাই গ্রোথ অঞ্চল থাকা খুব দরকার, আর কলকাতা হল তার সবচেয়ে যোগ্য দাবিদার। অর্থাৎ শুধু বাংলার জন্য নয়, পুরো পূর্ব ভারতের স্বার্থেই কলকাতাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনাটা ভীষণ জরুরি। তো এই তীব্র রাজনৈতিক বিশ্লেষণের একেবারে শেষে এসে সোর্সের ক্রিয়েটর যে গভীর প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, সেটা দিয়েই আমরাও আজকের আলোচনা শেষ করব। এই রাজনৈতিক অবক্ষয়ের আসল মূল্য আসলে কতটা, আর একটা ভেঙে পড়া সিস্টেমকে নতুন করে দাঁড় করাতে হলে ভবিষ্যতের বাংলার জন্য একেবারে সর্বোচ্চ অগ্রাধিকার বা টপ প্রায়োরিটি ঠিক কী হওয়া উচিত, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে একটু হলেও ভাবায়। আজ তাহলে এখানেই শেষ করছি।